তবে বিয়েটি দেখতে খারাপ নয়, বিয়ে পড়ছে, রং ফর্সা, স্বাস্থ্যটাও দেখবার মতো, যাকে বলে একেবারে উদ্ভিন্ন যোগ। হ্যাঁ, উনি তোমার সঙ্গে কথা বলবার জন্য বাইরে বসে আছে। আমার মনে হয় চাপ দিলে আরো 1050 টাকা আদায় করা যাবে, বুঝেছো? সবই বুঝতে পারছি, সবই বুঝতে পারছি ছেলে, কিন্তু ছেলে শেষ পর্যন্ত ছেলের বিয়ে দেবে একটা স্মাগলারের মেয়ের সঙ্গে। থামো তো তুমি, ছেলে। তোমার সবটাতেই সূচি দেয়। স্মাগলারের মেয়ে হয়েছে তো কি হয়েছে? রাজার মজুমদারের মুখের সামনে দাঁড়িয়ে তুমি বলতে পারবে যে আপনি স্মাগলিং করে ধনী হয়েছেন? তাছাড়া টাকাটা এক্ষুনি আমাদের দরকার, কারখানায় ধর্মঘট চলছে, এ সময় বাকি কাজগুলো করিয়ে নেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। আচ্ছা, ডাকো দেখি ভদ্রলোককে, আমি ওনার সঙ্গে একটু আলাপ করে নিই। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ! যাই মা। আমায় ডাকলেন মা? হ্যাঁ, রাজন বাবু ওয়েটিং রুমে বসে আছেন, যা তাকে এখানে ডেকে নিয়ে আয়। আপনারা কি ওই রাজেন বাবুর মেয়ের সঙ্গে খোকা বাবুর বিয়ে দিতে চান? হ্যাঁ, মেয়েটা ভালো নয় বাবু। কি বললি? কি বললি? মেয়েটার স্বভাব চরিত্র ভালো নয়, প্রায় দিনে ফাংশনে নাচতে যায়, আর নতুন নতুন ছেলে বন্ধুর চুপ সঙ্গে। করবি তুই? ছোট মুখে বড় কথা, চাকর আছিস, চাকরের মতোই থাকবি, মনিরের কথার মধ্যে নাক গলাতে আসবি না। আপনাদের ভালোর জন্যই বলছি বাবু, একটা শান্ত নম্র লাজুক মেয়ে। চাপকে তোর পিঠের ছাল তুলে নেবো হারামজাদা। তোকে যা করতে বলা হয়েছে তুই তাই করবি, হ্যাঁ? সব কথার মধ্যে হারামজাদার নাক গলানো চাই। চাকর আছিস, ঠিক চাকরের মতোই থাকবি। তোকে যা করতে বলা হয়েছে তুই তাই করবি। যা রাজন বাবুকে। তোমাদের পাঠা তোমরা লেজেই কাটো আর ঘাড়ে কাটো, তাতে আমার বয়েই গেছে। বউ হচ্ছে গৃহস্থ ঘরের লক্ষ্মী, বুঝলে? আর সে যদি ধেই ধেই করে নাচতে বেরিয়ে যায়, সে সংসারে আর লক্ষ্মী থাকবে না গো। সে সংসারে আর যাই থাকুক, লক্ষ্মী থাকবে না। হ্যাঁ, আমি হলফ করে বলছি, লক্ষ্মী থাকবে না। বৈকুণ্ঠ, তোমাকে আমি 1000 বার বলেছি, অ্যারিস্ট্যাটিক পরিবারে এইসব চাকর চলে না। কানেই যাচ্ছে না তোমার? কি করবো বলো? হঠাৎ যদি তোমার কথায় বৈকুণ্ঠকে বাড়ি থেকে তাড়িয়ে দিই, তাহলে ও যাবে কোথায়? জাহান্নামে যাবে। চলে। তা দেখবার দরকার আমার নেই। এলাহাবাদে আমার মাসির বাড়িতে দেখে আসনি উঠিপাড়া বেয়ারা বাবুর্চি খানসামা। নমস্কার, নমস্কার, আসুন, আসুন রাজন বাবু, আসুন, বসুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আগামীকাল আমি দিল্লি যাচ্ছি। আপনার সঙ্গে একটু আমি দেখা করে যাই। মিসেস মুখার্জি বোধহয় আপনাকে বলেছেন আমার প্রস্তাবের কথা। হ্যাঁ, আপনার প্রস্তাবে আমরা সম্মত। তবে উনি বলছিলেন আচ্ছা, কারখানাটা আরো কিছু সম্প্রসারণ করতে হবে। আপনি তো 1 লক্ষ টাকা দিয়েছেন, আরো 1050 টাকা যদি দেন। নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো। আরে টাকাটা তো আর আমি জলে ফেলে দিচ্ছি না, আমার মেয়ে জামাইয়ে থাকবে। তাছাড়া পার্থ যেমন আপনার একমাত্র ছেলে, বিউটিও কিন্তু আমার একমাত্র মেয়ে। আমাদের অবর্তমানে তারাই তো মালিক, নাকি বলেন প্রশান্ত বাবু? নিশ্চয়ই, নিশ্চয়ই রাজন বাবু। তাহলে প্রশান্ত বাবু, ওই কবে নাগাতে শুভ কাজটা সুসম্পূর্ণ হতে পারে? শুভ। কি গো, বিয়ের দিনটা ধার্য করে ফেলো না। বুঝতে পারছো না? পার্থ এখন বাড়িতে নেই। পার্থ আগে বাড়ি ফিরে আসুন, তারপর ওর সঙ্গে একটু আলোচনা করে। ওর সঙ্গে আবার কি আলোচনা করবে? আমরা যা বলবো তাতেও মত দেবে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ছেলে এখন বড় হয়েছে। উফ, এই তোমার মস্ত বড় একটা দোষ। দীঘা তুমি কোনোদিন কাটিয়ে উঠতে পারলে না। তবুও যদি যাক, বাদ দাও এগুলো। টাকাটা এখনই আমাদের দরকার।
শালিক, তুমি তো ভেতরে যাও তো। ওর সঙ্গে কারখানা সম্পর্কে আমার জরুরি কিছু আলোচনা আছে। যাচ্ছি, তবে যাই করো ছোট লোকদের হুমকির কাছে তুমি নতি স্বীকার করবে না। প্রয়োজন হলে ফ্যাক্টরি আমরা বন্ধ করে দেব, তবে ইতরদের চোখ রাঙানি সহ্য করব না। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে ওরা। যদি কঠোর হতে না পারো তাহলে মাথায় চড়ে বসবে। বিশেষ ঠিক কোথায় বলেছেন প্রশান্ত বাবু। আরে ওই কারখানার শ্রমিকরা, ওই কারখানার শ্রমিকরা যেন হাতির পাশ বাঁধে গেছে। যতই দিন এদের ওই খাই আর মেটে না। কেন চাই যারা মামার বাড়ির আবদার হয়ে আছে। এই জন্য আমি ওই বাঙালি জাতটাকে মোটেই পছন্দ করি না। প্রসঙ্গ বাবু একটু হ্যালো, আপনি আমাকে দেখা করতে বলেছেন? আচ্ছা আচ্ছা দীপক, বলুন। বলছিলাম তোমাদের পরিবার, তোমাদের ফ্যামিলিতে কে কে আছেন? মা, দাদু মানে মাতামহ। তোমার বাবা? বাবা দীর্ঘদিন নিরুদ্দেশ। আচ্ছা আচ্ছা দীপক, তোমরা যে বাড়িতে বাস করছো, তোমরা যে বাড়িতে আছো, সেই বাড়িটা কি তোমাদের নিজেদের বাড়ি? আগে না, ভাড়া বাড়িতেই থাকি। তুমি হয়তো ভাবছো, বলুন, তোমার পরিবার নিয়ে, তোমার সংসার নিয়ে আমি তোমাকে এতগুলো কথা জিজ্ঞাসা করছে কেন? তোমার কারণ আছে। কারণ? হ্যাঁ, কারণটা হচ্ছে আমার কোম্পানিতে চাকরি করে তুমি কি কোটি টাকা মাইনে পাও, সেটা দিয়ে নিশ্চয়ই তোমার সংসার সচ্ছল ভাবে চলে না। বলো, চলে কি? সেটা আমার কি আপনি ভালো জানেন। আর চলছেটা বলে আজ কিন্তু আমরা ধর্ম ঘটে নেমেছি। আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি কোনোদিন চিন্তা করে দেখেছেন এইসব মেহনতি মানুষগুলো বিন্দু বিন্দু রক্ত ঘাম ঝরিয়ে তিলে তিলে ক্ষয় করে চলছে তাদের পরমায়ু? দেখো দীপক, ফেটের গ্লাস ভান্ডার থেকে মনে হচ্ছে একটা জ্বলন্ত চিতা, শ্রমিকদের মনে হচ্ছে শ্মশানের প্রেত প্রতি মুহূর্তে নিংড়ে পড়ছে তাদের শ্বেত কণিকা। কারখানাটা যেন একটা জীবন্ত নরক। দেখো দীপক, আপনারা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে ছুটে যান কোনো শৈল শহরে, খুঁজে নেন কোনো শীতলতম স্থান, তখন এই তথাকথিত মেহনতি মানুষগুলো বিন্দু বিন্দু রক্ত খাম ঝরিয়ে টিনের শেডের নিচে আগুনের সঙ্গে যুদ্ধ করে বাঁচিয়ে রাখে আপনাদের স্বার্থ, আপনাদের প্রোডাকশন। অথচ তাদের পরনে নেই একটা ভদ্র পোশাক, নেই শিক্ষার সুযোগ, নেই মাথা গোজার আস্থানা। কেন নেই মাথা গোছাবার আস্থানা? ওই ফ্যাক্টরির পাশে শ্রমিকদের থাকবার জন্য আমি বিরাট একটা ব্যারাক তৈরি করে দিয়েছি। করে দিয়েছেন ঠিকই, তবে সেটা শ্রমিক ব্রাক নয়, বলুন সুয়ারের খোয়া। 6 ফুট বাই 7 ফুট একটা ঘরের মধ্যে স্ত্রী সন্তান নিয়ে বাস করে একজন মানুষ, সেখানে আলো ঢুকে না, বাতাস ঢুকে না, সেই অস্বাস্থ্যকর পরিবেশে জন্ম নেয় অমৃতের সন্তানরা। অথচ তারাই নাকি স্বাধীন বাংলার সুনাগরিক, আগামী জাতির মেরুদণ্ড। এটা কি প্রহসন নয় মিস্টার মুখার্জি? দেখো, কান খুলে শুনে রাখো। বলুন। তোমার নেতৃত্বে 10% বোনাসের দাবি নিয়ে শ্রমিকরা যে ধর্মঘটে নেমেছেন, সেটা তুমি প্রত্যাহার করে নাও। দেখুন, ওয়েট মাই বয়, ওয়েট। আমার কথাটা তুমি আগে আমাকে শেষ করতে দাও। বলুন। আমি তোমার থাকবার জন্য একটা বিরাট বাড়ি তৈরি করে দেবো। বাড়ি? বাড়ি। আর হ্যাঁ, তোমার চাকরিতে এখনো পার্মানেন্ট হয়নি। না। আমি তোমাকে লেবার অফিসারের পদে পাকাপাকি বহাল করে তোমার চাকরিটাকে পার্মানেন্ট করে দেবো। Yes, sir. Yes, my boy. তুমি শুধু শ্রমিকদের বলে কয়ে শ্রমিক ধর্মঘটটা তুলে নাও। ব্যক্তি স্বার্থের যুবকাস্তে সমষ্টিগত স্বার্থকে আমি কিছুতেই জলাঞ্জলি দিতে পারি না। আমার জীবনে একটা নীতি আছে, একটা আদর্শ আছে। আদর্শ? কি বললে? নীতি। নীতি? ইয়েস। আদর্শ? Young man, তোমার ওই নীতি, তোমার ওই আদর্শের কথা আজ বইয়ের পাতায় মাথা কুটে মরছে। আসলে নীতি, আদর্শ, অনেস্টি, এগুলো কথা শুনলে মনটা হয়তো ভরে যায়, কিন্তু পেটে জ্বালাটা,
এই পেটের জ্বালাটা না ওটা কখনো মিটে না। আপনি আপনি আমাকে মাফ করবেন, এই তো- তার প্রস্তাবে আমি সম্মত না। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এর জন্য তোমাকে কঠিন মূল্য দিতে হবে। আপনি কি আমাকে বরখাস্তের ভয় প্রয়োজন হলে দেখাচ্ছেন? আমাকে সেই কঠোর সিদ্ধান্তটাই নিতে হবে। ভুলে যাবেন না মিস্টার মুখার্জি, আজকে শ্রমিক আর 20 বছর আগে শ্রমিক এক নয়। আজ তারা অনেক বেশি সচেতন, অনেক বেশি সুসংগঠিত। আপনার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ওরা সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানাবে। তাহলে- আশা করি এমন মারাত্মক ভুল আপনি করবেন না। ও ও, তাহলে তাহলে কি আমায় বুঝতে হবে আমাদের সমাজে, আমাদের সংসারে এখনো মির্জাফরের দল ঘুরে বেড়াচ্ছে? আমি স্বীকার করছি, আজও আমাদের সংসারে সমাজে মির্জাফরেরা বিচরণ করছে। তাই বলে মোহনলাল মীর মদনের অভাব নেই, যারা নিজের স্বেচ্ছায় বুকে তাজা রক্ত ঢেলে দেবে। তবু এই সব মেহনতি মানুষের ভাগ্য নিয়ে নিজের আখেরটা কখনো কোনোদিন গুছিয়ে নেবে না। কি জানতে চান? জানতে চাই মিস্টার দীপক, সেই মোহনলালটিকে। আমি সেই সহজে বঞ্চিত নিপীড়িত সমাজের প্রতিনিধি। লোভের বর্ষিতে আপনি আমাকে বেঈমান সাজাতে পারবেন না। হতে পারি আমি গরিবের সন্তান, থাকতে পারে আমার সংসারে সীমাহীন দারিদ্রতা। তাই বলে ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে নিজের আখের আমি কোনোদিন গুছিয়ে নেব না। টাকা দিয়ে আপনি কোনোদিন আমাকে কিনতেও পারবেন না। দীপক তো yes, this is my final decision. Young man, ওই যৌবন বয়সে না আমিও নীতি আর অনেকটি সততার কথা বলেছিলাম, কিন্তু আজ জীবন সামনে দাঁড়িয়ে আমি মর্মে মর্মে উপলব্ধি করি ওই নীতি, ওই সততা, ওই আদর্শের কথা শুনলে মন ভরে, কিন্তু পেটের জ্বালা মিটে না, পেটের জ্বালা মিটে না, পেটের জ্বালা মিটে না। আমাকে ভালোবাসে বলছেন? ভালোবাসে কি কও? একেবারে মই দেখেছে বল। না হলে হে জিনিস হইলে যাবে। আজ 15 দিন পার হইয়া গেল। তাইলে নাম নাই করে না। যাহনি দেহি দুইজনে ফষ্টি নষ্টি করতাছে। হ্যাঁ, আমার চোখে পড়েছে। করবই তো। আকাশে যদি চাঁদ উঠে সকলের যদি পড়ে নাকি গো বাবা লোকা। আত্মবাবুকে বিয়ের কথা বলেছেন? আমি কোনো বিয়ে কথা কি দেখো বাবা, আমরা হইলাম সম্রাট ধর্মপালের বংশধর। আমারও দাপুটি এককালে বাঘের গরুতে এক ছেটে জল খাইছে। সম্রাট দ্বিতীয় মহিপাল ছিল আমার বাবার বাবার তার বাবার তার বাবার তার বাবা তার বাবা। বুঝতে পারছেন? আত্মবাবুকে বলুন বিয়ে করতে হবে। যদি রাজি না থাকে তাহলে ছুটে আর বাবু নয় খবর করে দেব। সারা প্রেম করতে পারবে আর বিয়ে করতে পারবে না। তুমি তাহলে আমি বাইরে অপেক্ষা করছি। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। আজ তো লগ্ন নেই বাবা। লগ্ন বিয়ের বিয়েতে লগ্নের দরকার হয় না। এর নাম হচ্ছে ধর তক্তা মার প্রেম। কি বইলে গেল বলাটা? পিরিতের বিয়েতে লগ্ন লাগে না। ভরতক্তা! তোর কি ব্যাপার বলতো? তুই সেদিন এসে সেদিনই চলে যাওয়ার কথা। কোন আক্কেলে তুই 14-15 থেকে গেলি বলতো? 14-15 দিন হয়ে গেছে আর আমি তো ভাবছি সেদিন। তাই
যা ভাবছি ঠিক তাই। কি ভেবেছিস? কি ভেবেছি বলবো? হ্যাঁ বল। হ্যাঁ বন্ধু, প্রেমের কি নাম দেব বলো না। আমি ভেবেছিস? হয় যদি পাহাড় খোসালা, প্রেমের আরেক নাম কাদার জ্বালা, কাদার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালোবাসা হয় যদি পাহাড় খোসালা, প্রেমের আরেক নাম কাদার জ্বালা, কাদার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। জল খাচ্ছ? খাও। তুমি বেতন খাওয়াচ্ছে? নয়নের নীরেও ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। নয়নের নীরেও ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালোবাসা হয় যদি পাহাড় খোসালা, প্রেমের আরেক নাম কাদার জ্বালা, কাদার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালোবেসে কেউ যদি দূরে সরে যায়, অমল বাবু বলে সে বড়ই অসহায়, বড়ই অসহায়। ভালোবেসে কেউ যদি দূরে সরে যায়, অমল বাবু বলে সে বড়ই অসহায়, বড়ই অসহায়। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালোবাসা হয় যদি পার খোসালা, প্রেমের আরেক নাম কাদার জ্বালা, কাদার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি
নাম দেব হলো না। অমল! বন্ধু রে, হ্যাঁ, অমল। তুই প্রেমে পড়েছিস, আমি সে কথা তোকে বলতে চাই না, শুধু বলতে চাই কাকা বাবু তোকে চলে যেতে বলেছে। কাল সকালে তুই অবশ্যই বাড়িতে চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ অমল, অবশ্যই যাবো। আবার হাবুডুবে খাস না, হ্যাঁ? যাই, ভালো লাগিস। দেখে শুনে যাস কিন্তু। আমি বোধহয় সত্যি সোমার ভালোবাসার জালে ধরা পড়ে গেছি। এক দুর্নিবার আকর্ষণে সোমা আমাকে টানছে। ওকে এক মুহূর্ত চোখের আড়াল করলে মনে হয় আমার পৃথিবী যেন শূন্য হয়ে গেছে। কিন্তু কিন্তু কেন এমন হলো? মাত্র কদিনের পরিচয়।